স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত। কোনো এক রেল স্টেশনে ট্রেন থেকে নামা মাত্র স্বামীজিকে বিপুলভাবে সংবর্ধনা করা হচ্ছে। এমন সময় একটি নৃজ্ঞ কুলি এসে তাঁর দিকে হাত বাড়িয়ে বলল, সে শুনেছে স্বামীজি তার স্বজাতীয়, তাঁর গৌরবে নৃজ্ঞ সমাজ গৌরবান্বিত, অতএব সে স্বামীজির করমর্দন সৌভাগ্য লাভ করতে চায়। স্বামীজি সঙ্গে সঙ্গে সেই কুলির দিকে হাত বাড়িয়ে বললেন, ধন্যবাদ ভাই, তোমাকে ধন্যবাদ। কুলিটিকে তিনি বললেন না যে তিনি নিগ্রো নন। আমেরিকার অনেক হোটেলে তাকে নিগ্রো মনে করে ঢুকতে দেয়া হতো না এবং তার প্রতি দুর্ব্যবহার করা হতো, কিন্তু কখনো তিনি বলতেন না যে তিনি নিগ্রো নন। একবার এক পাশ্চাত্য শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিল কেন তিনি এইসব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না। স্বামীজি উত্তর দিয়েছিলেন, কি, অপরকে ছোট করে আমি বড় হব? আমি তো পৃথিবীতে সেজন্য আসিনি। ফরাসি দেশের প্রখ্যাত অপেরা গায়িকা মাদাম এমা কালভে। আমেরিকায় তাঁর বিরাট খ্যাতি, কিন্তু ব্যক্তিগত জীবনে তাঁর শান্তি নেই। আকণ্ঠ ভোগবিলাসে নিমগ্ন তিনি। তার ওপরের স্বভাব অত্যন্ত একগুঁয়ে ও উগ্র ধাঁচের, তাই শান্তি পান না। 1894 খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন তিনি চিকাগোয় এলেন, তখন তাঁর জীবনে এলো মর্মান্তিক এক আঘাত। তাঁর একমাত্র কন্যা চিকাগোতেই আগুনে পুড়ে মারা গেল। শোকে দুঃখে কালভে প্রায় পাগল হয়ে গেলেন। এই সময় তাঁর এক বান্ধবী তাকে স্বামীজির কাছে নিয়ে যেতে চাইলেন। কালভে রাজি হলো না। তাঁর মনে হলো আত্মহত্যাই তাঁর কাছে একমাত্র পথ। সেই চেষ্টাই করলেন তিনি। বারবার চেষ্টা করলেন আত্মহত্যা করতে, বিফল হলেন। শেষে একদিন যন্ত্রচালিত পথ হঠাৎই হাজির হলেন স্বামীজি যেখানে থাকতেন সেখানে। বৈঠকখানা ঘরে অপেক্ষা করছেন। এমন সময় স্বামীজি ডাকলেন ভেতরে। মন্ত্রমুগ্ধের মতো ভেতরে ঢুকে দেখলেন স্বামীজি ধ্যানাসনে বসে আছেন। চোখ না তুলেই শান্ত মৃদু স্নিগ্ধ স্বরে স্বামীজি বললেন, বাছা, কি ঝোড়ো আবহাওয়াই না তুমি নিয়ে এলে। শান্ত হও, এটা একান্ত প্রয়োজন। এরপর একের পর এক স্বামীজি কালভের জীবনের নানা ঘটনা বলে যেতে লাগলেন, এমনকি এমন সব ঘটনা যা তার নিকটতম বন্ধুরাও জানে না। কালভে বেশ কিছুক্ষণ থাকলেন স্বামীজির সান্নিধ্যে। তারপর বিদায় নেয়ার সময় হলে স্বামীজি বললেন, তোমাকে সব ভুলে যেতে হবে, আবার খুশি ও সুখী হও, শরীরটা সুস্থ করো, চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেবো না। কালভের সমস্ত অশান্তি আর দুঃখ কোথায় যেন উধাও হয়ে গেল। তাঁর মনে হলো স্বামীজি তাঁর মস্তিষ্কের সমস্ত জটিলতা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাবরাশি সেখানে ঢেলে দিয়েছেন। সেদিন থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করলেন কালভে। প্রখ্যাত ধনকুবের জন ডি রকফেলার একদিন হঠাৎ উপস্থিত হলেন স্বামীজির কাছে। তাঁর বন্ধুদের কাছে বহুবার স্বামীজির সম্বন্ধে শুনেছেন। স্বামীজির সঙ্গে দেখা করবার জন্য অনেকেই তাঁকে অনুরোধ করেছেন, কিন্তু প্রতিবারেই কোনো না কোনো অছিলায় তিনি এড়িয়ে গেছেন। রকফেলার অত্যন্ত দৃঢ়চিত্তের লোক। অন্য কেউ তাকে সহজে প্রভাবিত করতে পারে না। সেই তিনি একদিন গিয়ে হাজির হলেন স্বামীজি যে বাড়িতে আছেন সেখানে। সোজা চলে গেলেন স্বামীজির পড়বার ঘরে। স্বামীজি লেখবার টেবিলের ওপাশে বসেছিলেন। কে এলো দেখবার জন্য চোখও তুললেন না। চোখ না তুলেই স্বামীজি রকফেলার জীবনের এমন অনেক ঘটনা বলে গেলেন
যা তিনি ছাড়া আর কেউ জানেন না। রকফেলার বিস্তৃত হলেন, কিন্তু ঢলে পড়লেন না। স্বামীজি রকফেলারকে আরও বললেন, তিনি শুধু ওই অর্থের সদ্ব্যবহারের একটা মাধ্যম মাত্র। তাঁর কর্তব্য কেবল জগতের মঙ্গল করা। ঈশ্বর যে তাঁকে এত ধনসম্পদ দিয়েছেন, তার অর্থ তিনি তাঁকে সুযোগ দিয়েছেন যাতে তিনি ওই অর্থ দিয়ে মানুষের সেবা করতে পারেন। রকফেলারকে কেউ এইভাবে নির্দেশ দিতে পারে, এটা রকফেলারের কল্পনারও অতীত। ভীষণ বিরক্ত হয়ে তিনি চলে এলেন। একবার বিদায় সম্ভাষণেরও প্রয়োজন বোধ করলেন না। কিন্তু সপ্তাহখানিক পরে আবার এলেন রকফেলার। ঝড়ের মতো স্বামীজির ঘরে ঢুকে স্বামীজির চোখের সামনে সেদিনের খবরের কাগজটা মেলে ধরলেন। তাতে খবর বের হয়েছিল, জনসাধারণের একটি প্রতিষ্ঠানের জন্য রকফেলার বিপুল অর্থ দান করবার প্রতিশ্রুতি দিয়েছেন। আজও স্বামীজি টেবিলের ওপাশে বসেছিলেন। রকফেলার কাগজটা দেখিয়ে রুক্ষভাবে বললেন, এই নিন মশাই, এবার আপনি খুশি হবেন, আর এর জন্য আপনি আমায় ধন্যবাদ দিতে পারেন। স্বামীজি চোখ তুললেন না, একটুও নড়লেন না। কাগজটা নিয়ে ধীরভাবে পড়ে বললেন, ধন্যবাদ তো আপনারই আমাকে দেয়া উচিত। পরবর্তীকালে যিনি অসাধারণ দানবীর রূপে পরিচিত হয়েছিলেন, সেই জন ডি রকফেলার সর্বসাধারণের জন্য এটি প্রথম বড় দান। বিদেশ থেকে ফেরবার সময় একজন ইংরেজ বন্ধু স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, পাশ্চাত্যের বিলাস বৈভবের মধ্যে 4 বছর কাটানোর পর তাঁর মাতৃভূমি তার কাছে কেমন মনে হবে? স্বামীজি উত্তর দিয়েছিলেন, বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। ভারতের বাতাস আমার কাছে পবিত্র। ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। বিদেশ থেকে ফেরবার পর স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল। স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বামীজি গেছিলেন দার্জিলিংয়ে। একদিন স্বামীজি সকালবেলা কয়েকজনের সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন। কাছেই একটা ভুটিয়া স্ত্রীলোক পিঠে খুব ভারী একটা বোঝা নিয়ে অতি কষ্টে পথ চলছে। স্বামীজি এক দৃষ্টে তাকে দেখছেন। স্ত্রী লোকটি পথ চলার কষ্ট তিনি যেন মর্মে মর্মে অনুভব করছেন। হঠাৎ স্ত্রী লোকটি হোঁচট খেয়ে বোঝা শুদ্ধ পড়ে গেল। পাঁজরে তার প্রচণ্ড আঘাত লাগল। স্বামীজিও সঙ্গে সঙ্গে পাঁজরে নিদারুণ আঘাত বোধ করলেন। থমকে দাঁড়ালেন তিনি। একটু পরে বলে উঠলেন, বড্ড ব্যথা লেগেছে, আর যেতে পারছি না। সঙ্গীরা জিজ্ঞাসা করল, স্বামীজি কোথায় ব্যথা লেগেছে? তিনি তার পাঁজরের কাজটা দেখিয়ে বললেন, এইখানে। দেখিসনি ওই স্ত্রী লোকটির লেগেছে? অনুভূতি যাদের অসাধারণ তীব্র, তাদের ক্ষেত্রে এরকম অনেক সময় ঘটে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনেও এরকম ঘটনা ঘটতে দেখা যায়। মাঝ গঙ্গায় এক মাঝি ঝগড়া করতে করতে আর এক মাঝির পিঠে প্রচণ্ড এক চড় মেরে বসলেন। তীরে বসে থাকা ঠাকুর সেই চড়ের আঘাত নিজের পিঠে অনুভব করে আর্তনাদ করে উঠেছিলেন।